রাগে আয়ানের মাথার রগ ফুটে উঠেছে। এমন হুট করে সবার সামনে দিয়ে হাত ধরে নিয়ে আসার জন্য ময়ূরও রাগ লাগছে। সে আয়ানকে জিজ্ঞাসা করলো, এসব কোন ধরনের অসভ্যতামি আয়ান ভাইয়া? কি অসভ্যতামি দেখলে তুমি এতে? যখন রাহাতের সাথে কথা বলছিলে তখন তো মনে হয় না আমার কথাগুলো, তাই না? অসভ্যতামি তো কিছুই দেখলে না, দেখবে তো এখন। এই বলে আয়ান ধীর পায়ে মৌয়ের দিকে এগোতে থাকে। আয়ানের এইভাবে কাছে আসা দেখে মৌয়ের ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। সে কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করে, এভাবে এগোচ্ছেন কেন আপনি? তুমি তো বললে যে আমি অসভ্যতামি করেছি, তো আমি যেটা এখন প্রমাণ করে দিই যে আমি আসলে অসভ্য। দেখুন প্লিজ আমার সামনে আগাবেন না প্লিজ। হুম, তুমি আমাকে যা বলেছো তাকে আমি করে দেখাবো না? অবশ্যই করবো। অ্যান্ড আই থিঙ্ক ইটস গনা বি সো অ্যামেজিং। কথা বলতে বলতে আয়ান মৌয়ের একদম কাছে চলে আসে, আর মৌ পিছাতে পিছাতে দেয়ালের সাথে লেগে যায়। ভয়ে তার বুক ডিপ ডিপ করছে। আয়ানের এগুলো দেখে তার মনে একটাই দিক ইশারা করছে যে আয়ান তার সাথে কি করতে পারে। এর চেয়ে জঘন্য কাজটা তাহলে আয়ান ভাইয়া করতে যাচ্ছে। ভয়ে মৌয়ের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। চিৎকার যে করবে সে আওয়াজটুকু পাচ্ছে না। মনে হচ্ছে তার মস্তিষ্ক নিষেধ করে দিয়েছে যে তাকে এই মুহূর্তে কোনো সাহায্য করবে না। আয়ান মৌয়ের একদম কাছে দাঁড়িয়ে আছে, এমন কাছে যে দুজন দুজনের হৃৎপিণ্ডের ধুকপুক আওয়াজও শুনতে পাচ্ছে। আয়ান ধীরে ধীরে মৌয়ের মুখের দিকে এগোতে থাকে। মৌ যে নিজের শক্তি দিয়ে আয়ানকে ধাক্কা দিবে সেই শক্তিটুকুও এই মুহূর্তে সঞ্চয় করতে পারছে না। তাই সে ভয়ে নিজের দুই চোখ বন্ধ করে ফেলে। হয়তো চোখ দুটো বন্ধ করে রাখলে সে যা চিন্তা করেছে তা হবে না। বেশ কিছুক্ষণ ধরে মৌ চোখ বন্ধ করে আছে, কিছুই তো হচ্ছে না। তাহলে সে ধীরে ধীরে নিজের চোখ খুলল আর দেখলো আয়ান এখনও তার দিকে ঝুঁকে আছে, মুগ্ধ নয়নে দেখছে তাকে। মৌয়ের চোখ খোলা দেখে আয়ান বলল, কি ব্যাপার, চোখ খুলে কেন? এভাবে তোমাকে দেখতে খুব ভালো লাগছিল। জানো, তোমাকে প্রথম দিন থেকে আমার একটু একটু ভালো লাগতে শুরু করে। ইচ্ছে করতো সবসময় তোমাকেই দেখতে থাকি। আগে আমার সব মেয়ের সাথে ফ্লার্ট করতে ভালো লাগতো। তোমাকে দেখে আমি ভেবেছিলাম যে দুদিনের গার্লফ্রেন্ড বানাবো তোমাকে, কিন্তু তুমি আমাকে পাত্তা দিতে না। এর জন্য আরও আকর্ষণ হয় তোমার উপর, আর এই আকর্ষণটা দিন দিন মনে হচ্ছে আরও বাড়ছে তোমার প্রতি। বিয়ের দিনের হাতের সাথে তোমার কথা বলা একদম সহ্য হয়নি। কেন হয়নি সেটা জানি না ভালোভাবে। এখন এটাকে তুমি পছন্দ বলতে পারো, কিন্তু আমার মনে হয় এটা পছন্দ থেকে বেশি কিছু। হয়তো ভালোবাসা, হয়তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আবার নাও ভালোবাসতে পারি। আমি কিছু চাই না, আমি খুবই কনফিউজ, খুবই। এটা বলেই আয়ান চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু আবারও মৌয়ের কাছে এসে বলল, আচ্ছা, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে কিস করবো? কিসের কথা শুনে মৌয়ের চোখ দুটো বড় হয়ে যায়। মৌকে এভাবে দেখে আয়ান হালকা হেসে বলে, ডোন্ট ওয়ারি, আমি এমন খারাপ নই যে বিয়ে ছাড়া এসব করতে যাব। আর হ্যাঁ, আরেকটা কথা, এরপর থেকে রাতের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলবে। আর আমার কথা না শুনলে নেক্সট বার নিজেকে আর কন্ট্রোল করবো না, বুঝেছো? আয়ানের কথা শুনে মৌ মাথা নাড়ায়, যার অর্থ সে বুঝেছে। এরপর আয়ান সেখান থেকে চলে যায়। এদিকে মৌয়ের মাথায় আয়ানের কথাগুলো ঘুরছে। রাতে বারান্দায় দাঁড়িয়ে আছে মৌ, এখনও তার মাথায় আয়ানের বলা কথাগুলো বের হয়নি। কিছুক্ষণ পর রিয়া এলো বারান্দায়। এসে সে মৌকে বলল, কি বলেছিলাম না যে আয়ান ভাইয়া তোকে ভালোবাসে? আমার কথা তো বিশ্বাস করলি না। মৌ আনমনে জবাব দেয়, হয়তো উনি ভালোবাসেন আমাকে। মৌয়ের মুখে কথা শুনে রিয়া অবাক হয়ে যায়। সে ভাবছে যে মৌ কি তাহলে স্বীকার করলো যে আয়ান তাকে। মৌ বলল, আমার কিছুই মাথায় আসছে না। আসলে উনি কি চাই? উনি কি আমাকে আদৌ ভালোবাসেন নাকি সময়ের মোহ এটা শুধু? তুই ভালোভাবে ভেবে দেখ, কিন্তু আমার মনে হয় কি জানিস, আয়ান ভাইয়া তোকে ভালোবাসে। মৌ কিছু বলে না, সে চুপ করে আছে। রিয়া আবারও বলে, আচ্ছা, আয়ান ভাইয়া তোকে ভালোবাসে, কিন্তু তুই কি ওনাকে ভালোবাসিস? এটা ভেবে দেখিস একবার।
বলে রিয়া চলে যায়, কিন্তু মৌকে ফেলে যায় এক কঠিন পরিস্থিতিতে। এতক্ষণ সে ভাবনায় ছিল যে আয়ান তাকে চলে যাওয়ার সময় তার একটু ইচ্ছা হলো মৌকে দেখার, কিন্তু মৌ তো বের হচ্ছে না রুম থেকে। অবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে আয়ান চলে গেল। তার একটু ইচ্ছা করছিল না যেতে, কিন্তু কিছু করার নেই, তাকে তো যেতেই হবে। নিজের বারান্দায় দাঁড়িয়ে আয়ানের যাওয়ার পানে তাকিয়ে আছে মৌ। কেন যেন তার খুব খারাপ লাগছে আয়ান চলে যাওয়াতে। মন বলছে আয়ানকে আটকাতে, কিন্তু কিসের জন্য, কী কারণে তার মনে আয়ানকে আটকাতেই চাইছে সে উত্তর সে নিজেও জানে না। কিন্তু তাকে তো উপলব্ধি করতে হবে, হয়তো এই দূরে যাওয়াই তাদের ভালোবাসার সূচনা করবে। দাদির কোলে মাথা রেখে শুয়ে আছে আয়ান। এই মানুষটার কাছে আয়ান প্রায় সব সমস্যার সমাধান থাকে। আয়ান তার দাদির থেকে অনেক ফ্রেন্ডলি, সব কথা শেয়ার করে সে। দাদি, তুমি তো ময়ের কথা বললাম, তোমার কি মনে হয় আমি ওকে ভালোবাসি? দাদি কিছুক্ষণ ভেবে তারপর আয়ানের মাথায় হালকা চাটি মেরে বলল, এই ছেলে, এইটুকু বুঝিস না যে তুই ওকে ভালোবাসিস কি না? এত বড় ছেলে আর এইটুকু বুঝিস না? আর আমি যদি বলি এই যে এটা তোর ভালোবাসা না, তার মানে তুই ওকে ভালোবাসিস না, তাই না? আমার বলা তুই কি হবে, নিজে চিন্তা কর। দাদি, আমি নিজে যাই না বলেই তো তোমাকে জিজ্ঞাসা করলাম। প্লিজ দাদি বলো না, সিরিয়াস বিষয় কিন্তু এটা। যা বলছি এটা তোর ভালোবাসায় ময়ের জন্য। দাদির কথা শুনে আয়ানের চোখ মুখে একটা চমক দেখা গেল। পরের দিন মৌ ভার্সিটিতে যাওয়ার জন্য বের হলো। পথে সে দেখলো যে রাহাত দাঁড়িয়ে আছে। মৌকে দেখে রাহাত মৌয়ের কাছে গেল। সে চাইছে মৌয়ের সাথে কথা বলার জন্য, কিন্তু মৌ রাহাতকে সম্পূর্ণ ইগনোর করলো। সে কোনো প্রকার কথা বলল না। এই দেখে তো রাহাতের খুব রাগ হয়ে গেল। তার পরের দিনও রাহাত ওয়েট করছিল মৌয়ের জন্য। মৌ গত দিনের মতো ইগনোর করলো। মৌয়ের ইগনোর করা দেখে রাহাত সিদ্ধান্ত নিল পরের দিন কথা না বললে সে খারাপ কিছু করে ফেলবে হয়তো। রাহাত আজকেও মৌয়ের জন্য ওয়েট করছে। সে ভেবেছে মৌকে প্রথমে ভালোভাবে বোঝাবে, না রাজি হলে পরে। মৌ যাওয়ার পথে রাহাতকে দেখলো, কিন্তু প্রতিদিনের মতো আজকেও ইগনোর করতে চাইলে কিন্তু পারল না। রাহাত মৌয়ের পথ আটকে ধরল। মৌ, তুমি আমাকে ইগনোর কেন করছো? আমি কি কোনো দোষ করেছি? দেখুন, আপনার সাথে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। কেন? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। এ কথা শুনে মৌ অবাক হয়ে যায়। সে আমতা আমতা করে বলে, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। এখন ভালোবাসো না, কিন্তু ধীরে ধীরে ভালোবেসে ফেলবে। বলেছি তো যে ভালোবাসবো না। এবার রাহাতের রাগ হয়ে যায়। সে বলে, কেন? অন্য কাউকে ভালোবাসো? সেটা আপনার জানতে হবে না। কেন? আমি জানবো। বলে মৌয়ের হাত চেপে ধরে। মৌ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। রাহাত মৌকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে একজন রাহাতের হাতকে মুচকে ধরেছে। এটা দেখার জন্য মৌ চোখ তুলে তাকালো। সে আয়ানকে দেখতে পেল। আয়ানের চোখে মুখে রাগ স্পষ্ট। এদিকে রাহাত ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, কারণ আয়ান রাহাতের হাতটা বেশ জোর করেই ধরেছে। রাহাত বলল, আয়ান, আমার হাত এইভাবে কেন ধরেছিস? ব্যথা লাগছে তো, ছেড়ে দে আমার হাত। আয়ান রাগে বলল, তোর হাত আমি কেন ধরছি সেটা তুই জানিস না? না বললে জানবো কিভাবে? আর আগে প্লিজ তুই আমার হাতটা ছাড়। তুই মৌয়ের হাত কেন ধরছিস এভাবে? রাহাত আমতা আমতা করে বলল, সেটা তোর জানতে হবে না। আমি ওর সাথে কথা বলছিলাম, আর ওর সাথে আমার কিছু কাজও ছিল, তাই। ও তাই? কি এমন কথার কাজ আছে যার জন্য তোকে ওর হাতটা এভাবে ধরতে হলো? এবার রাহাত বলেই দিল, আমি মৌকে ভালোবাসি, এটা বলতে এসেছিলাম। এই কথা শুনে যেন আয়ানের রাগ আরও বেড়ে গেল। সে রাহাতের মুখ বরাবর একটা ঘুষি মেরে দিল। এতে রাহাত পড়ে গেল আর ঠোঁটের কাছে দিয়ে একটু রক্ত বের হলো। মৌ রাহাতকে মারা দেখে আয়ানকে থামাতে গেল। আয়ান থেমেও যেত, কিন্তু রাহাত রেগে উঠে আয়ানকেও একটা ঘুষি মারল। এতে আয়ান ভড়কে গেল।
রীতিমতো ছোটোখাটো মারামারি শুরু হয়ে গেল। মৌ থামাতে চেষ্টা করলো কিন্তু পারল না। রাহাত আর আয়ানের মারামারি দেখে আশেপাশের লোকজন চলে এলো। তারা শেষ পর্যন্ত মারামারি থামালো। সবাই এত আয়ান আর রাহাতকে পুলিশে দিতে চাইলো, কিন্তু মৌয়ের অনেক রিকোয়েস্ট করায় দিল না। রাহাত তো সেখান থেকে চলে গেল, কিন্তু মনে নিয়ে গেল অজস্র রাগ আর প্রতিশোধ। মৌ কিছু না বলেই সেখান থেকে চলে যেতে নিল, কিন্তু আয়ান পথ আটকে দাঁড়ালো। মৌ, তোমার সাথে কিছু কথা বলার আছে। মৌ হাঁটতে হাঁটতে বলে, কিন্তু আপনার কোনো কথা শোনার ইচ্ছে নেই আমার। মৌ আর কিছু না বলেই চলার পথে যে রিক্সা পায় তাতে উঠে পড়ে। আয়ান আর কিছু বলতে পারে না, কারণ সে জানে মৌ হয়তো এখন তার কোনো কথাই শুনবে না। দুদিন পরে আয়ান মৌয়ের বাসায় আসে মৌয়ের সাথে কথা বলার জন্য। সুযোগ বেশ ভালোই পায়, কারণ বাসায় জান্নাত আর মৌ ছাড়া কেউ ছিল না। আয়ানকে দেখে জান্নাত জিজ্ঞাসা করে, আয়ান ভাইয়া আপনি হঠাৎ? কেন ভাবি, আশা কি মানা নাকি? আরে না, তেমন কিছু না, আসলে মাহাত্তাব তো বাসায় নেই। ও, তাহলে আমি ওর জন্য ওয়েট করছি। ঠিক আছে ভাইয়া, আপনি বসুন। জান্নাতকে আয়ান বলে যে সে মাহতাবের সাথে দেখা করতে এসেছে, কিন্তু আসলে তো সে মৌয়ের সাথে দেখা করতে এসেছে। জান্নাত রান্নাঘরে গেলে আয়ান পা বাড়ায় মৌয়ের রুমের দিকে। সে গিয়ে দেখে মৌ বিছানায় বসে বসে ফোন টিপছে। আয়ান গিয়ে মৌয়ের সামনে দাঁড়ায়, কিন্তু কিছু বলে না। নিজের সামনে কে দাঁড়িয়ে আছে সেটা দেখার জন্য মৌ চোখ তুলে। আয়ানকে তার সামনে দেখতে পেয়ে সে তো অবাকের চরম সীমায় পৌঁছে গিয়েছে। সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে গিয়ে আয়ানকে বলে, আপনি এখানে কিভাবে আর কেন এসেছেন? আয়ান ভাব নিয়ে বলে, কি হয়ে আসবে আবার? অবশ্যই পাতি হেঁটে এসেছি। আর কেন এসেছি তার জবাব হলো, তোমার সাথে সেদিন কথা হয়নি, তাই সেটা বলার জন্য এসেছি। আপনি প্লিজ চলে যান এখান থেকে। আপনার সাথে আমার কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই। কেন, আমি কি করেছি? সেটা আপনার না জানলেও চলবে। আপনি এখান থেকে যান প্লিজ। ভাবি যদি জানতে পারে যে আপনি আমার রুমে, তাহলে অনেক বড় কাণ্ড হয়ে যাবে। আয়ান মৌয়ের দিকে এগোতে এগোতে বলে, হোক বড় কাণ্ড, আজকে আমি আমার কথা বলেই যাবো এখান থেকে। মৌ বিরক্তি নিয়ে বলল, যা বলার প্লিজ তাড়াতাড়ি বলুন। আমি চাচ্ছি না যে কোনো সমস্যা হোক। আয়ান আর কিছু না বলে মৌয়ের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আই লাভ ইউ মৌ, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। তোমাকে যে আমি এত কম সময়ের মধ্যে এতটা ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও বুঝতে পারিনি। আমার তোমাকে খুব চাই, খুব করে চাই। একদিন দুদিনের জন্য নয়, সারা জীবনের জন্য চাই। কেউ যে কারো প্রেমে এতটা বিভোর হতে পারে সেটা জানা ছিল না। কেউ যে কাউকে এতটা ভালোবাসতে পারে তাও জানা ছিল না। আয়ানের কথা শেষ হতে না হতেই মৌ মুখ বাঁকিয়ে বলল, কেউ যে এতটা নাটক করতে পারে এটা জানা ছিল না আমার। মৌয়ের কথায় আয়ান অবাক হয়ে যায়। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, নাটক নয় তো কি? আপনি আমাকে ভালোবাসেন, হাসালেন। আপনি আমাকে ভালোবাসেন, হাসালেন আমাকে। আপনার মতো মেয়েদের নিয়ে খেলতে পারে, কিন্তু ছেলেরা কাউকে কখনো ভালোবাসতে পারে না। তারা পারে শুধু মন নিয়ে খেলতে। আয়ান যেন অবাকের চরম সীমায় পৌঁছে গিয়েছে। মৌ যে এভাবে তাকে বলবে সে ভাবেনি। সে বলল, বিশ্বাস করো মৌ, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এটা মিথ্যে না। মানলাম আমি অনেক মেয়ের মন নিয়ে খেলেছি, কিন্তু ওগুলো জাস্ট টাইম পাস ছিল। আমি এখন মোটেও এমন নেই। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এসব বাদ দিন প্লিজ। আপনার এই ভালোবাসি ভালোবাসি শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গিয়েছে। আপনি যে সত্যি আমাকে ভালোবাসেন তার প্রমাণ কি? এমনও তো হতে পারে যে আপনার দুদিনের গার্লফ্রেন্ডের মতো আমাকেও ছেড়ে দিলেন। আমাকেও তার ভালো লাগলো না। আয়ান করুণ স্বরে বলল, ও বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি কখনো তোমার সাথে এমন করবো না, কারণ আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি ওই সব মেয়েদের মতো নও, তাই আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, কি করলে তুমি আমার কথা বিশ্বাস করবে? আপনাকে কিছুই করতে হবে না, কারণ যাই করুন না কেন আপনার কোনো কথাই বিশ্বাস হবে না আমার। মোট কথা, আপনার মতো ছেলেদের বিশ্বাস নেই আমার। আজকে এক মেয়ে তো কালকে আরেক মেয়ে।
আপনার মতো মানুষেরা বিয়ের পরেও আপনার মতো মানুষেরা বিয়ের পরেও শোধরায় না, বিয়ের পরেও পরকীয়ার মতো জঘন্য কাজ করে। এবার আয়ানের রাগ উঠে যায়। সে এতক্ষণ অনেক কষ্টে নিজের রাগ দমিয়ে রেখেছিল, কিন্তু এখন আর পারছে না। সে রেগে মৌয়ের কাছে গিয়ে মৌয়ের হাত শক্ত করে চেপে ধরে। এতক্ষণ মৌ শক্ত থাকলেও এখন সে ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, কিন্তু আয়ানের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে মৌয়ের হাত আরেকটু জোর করে চেপে ধরে বলে, তোমাকে সে কখন থেকে বোঝাচ্ছে, তুমি বুঝতেই চাইছো না? এত কিসের জেদ শুনি তোমার? মৌ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, এটা কোনো জেদ না, যা সত্যি তাই বলছি। আপনার মতো ছেলেরা ভালোবাসতে জানে না। কোনো মেয়েই আপনাকে ভালোবাসবে না, আর আপনিও কাউকে ভালোবাসবেন না। আয়ান দাঁতে দাঁত চেপে বলে, তুমি কি জানো আমার পেছনে কত মেয়ে পড়ে থাকে? কত মেয়ে চায় যে আমি তাকে গার্লফ্রেন্ড বানাই, কিন্তু আমি সবাইকে পাত্তা দিই না। তোমাকে ভালোবাসি বলে স্বীকার করলাম, আর তুমি আমাকে এভাবে অপমান করছো, কি কারণে? আয়ান মৌকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বলল, এই, তুমি অন্য কাউকে ভালোবাসো না তো? ওই রাহাতকে ভালোবাসো না তো? এবার মৌ বলে, আমি কাউকে ভালোবাসি কিনা এটা আপনাকে বলতে যাব কেন? আমি যদি কাউকে ভালোবেসেই থাকি, আপনাকে তো বলবো না। এবার আয়ানের রাগ যেন চড়ে বসে। সে মৌয়ের হাত তো এত জোরে চেপে ধরে যে মৌয়ের মনে হচ্ছে আয়ানের আঙুলগুলো তার হাতের মধ্যে ঢুকে যাচ্ছে। মৌয়ের চোখ দিয়ে পানি বেরিয়ে পড়েছে, কিন্তু আয়ানের ওদিকে খেয়াল নেই। আয়ান এবার রাগের মাথায় মৌয়ের সাথে তুই করে কথা বলা শুরু করে দেয়। খবরদার, অন্য কাউকে ভালোবাসার কথা মুখে আনবি না। তুই শুধু আমাকে ভালোবাসবি, অন্য কাউকে না। এই মুখে শুধু আমার নাম থাকবে। যদি অন্য কাউকে ভালোবেসেই থাকিস, তাহলে মনে রাখিস সে শেষ। আমার হাত থেকে তাকে বাঁচানো অনেকটাই কষ্টকর হয়ে যাবে। তোকে তো কিছু করবো না, কারণ তোকে আমি ভালোবাসি। আয়ানের কথা শেষ হতে না হতেই জান্নাত চলে আসে মৌয়ের রুমে। আয়ান আর মৌকে এভাবে দেখে তো জান্নাত পুরোই বনে যায়। তার মাথায় একটা কথাই ঘুরছে যে আয়ান আর মৌ এভাবে কেন। ভাইয়া, আপনি এখন চলে যান প্লিজ। কিছুক্ষণের মধ্যেই মাহাতাব চলে আসবে। আপনাকে মৌয়ের সাথে এভাবে দেখে ফেললে বিপদ হয়ে যাবে। জান্নাতের কথায় মনে হলো হুঁশ ফেরে আয়ানের। সে মৌকে তাড়াতাড়ি ছেড়ে রুম থেকে বের হয়ে চলে যায়, আর মৌ সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। আয়ানকে সেই মুহূর্তে তার কাছে প্রচণ্ড ভয়ঙ্কর লাগছিল। মনে হচ্ছিল হয়তো এখনই কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। এদিকে জান্নাত তো শখের মধ্যে আছে, যদিও সে নিজেকে সামলে নিয়ে বুঝিয়েছে যে আয়ান আর মৌ একে অপরকে পছন্দ করে, কিন্তু সমস্যা হলো মা বাবা মেনে নিবে তো? আর মাহতাব, সে কি চাইবে তার বন্ধুর সাথে তার একমাত্র বোনের বিয়ে হোক? কিন্তু বুঝতে পারছে না জান্নাত। তাই সে ভাবলো মৌয়ের সাথে এই বিষয়ে কথা বলবে, কিন্তু তার আগে মৌ করুণ স্বরে বলল, ভাবি, তুমি এখন যাবে দয়া করে? আমি একা থাকতে চাচ্ছি কিছুক্ষণ, তোমার সাথে পরে কথা বলি। মৌয়ের কথা শুনে জান্নাত হতাশ ভঙ্গিতে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। বলে জান্নাত চলে গেল, আর মৌ রুমে দরজা আটকে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। ওয়াশরুমের দরজা বন্ধ করে শাওয়ার অন করে চিৎকার করে কান্না শুরু করে দিল। তার মন শান্ত নেই, মনে হচ্ছে এক প্রকার ঝড় বয়ে গেছে তার মনের উপর দিয়ে। সে আর পারছে না নিতে, কারণ তার মানে আয়নার জন্য একটু হলেও ফিলিংস আছে, যা সে চাইলেও নিজের কাছে অস্বীকার করতে পারে না। মৌ জানে না যে সে আয়ানকে ভালোবাসে কিনা, কিন্তু এইটুকু বুঝতে পেরেছে যে আয়ানের জন্য তার মনে কিছু ফিলিংস আছে। অবশ্য সে চাইছে না যে এই অনুভূতিটা থাকুক, কারণ সে পারবে না কষ্ট সইতে। আয়ান যদি তাকে কখনো ধোঁকা দেয়, তখন সে কি করে পারবে সইতে? কত মেয়ের কাছে শুনেছে সে যে প্রথমে ভালোবাসার মানুষটা ঠিক থাকে, কিন্তু ধীরে ধীরে সে এক প্রকার রূপ বদলায়। এর জন্য কত মেয়ে কষ্ট পেয়েছে। সে চায় না যে এই কষ্ট মধ্যে দিয়ে যাক, কারণ এতটা কষ্ট সে সহ্য করার ক্ষমতা তার নেই। তার কেন যেন আয়ানের ওপর ভরসা করতে ইচ্ছা করছে না।
তার মনটা বেশ খারাপ একটা জিনিস, কখনো এদিকে তো কখনো অন্যদিকে। কখনো সে সায় দিচ্ছে আয়ানকে বিশ্বাস করো, তো কখনো সে সায় দিচ্ছে আয়ানকে বিশ্বাস করো না। কিন্তু আজকে আয়ানকে দেখে মৌয়ের মনে হলো যে আয়ান সত্যি তাকে ভালোবাসে। হয়তো সে নিজেও আয়ানকে ভালোবাসে, কিন্তু সে চায় না যে এই ভালোবাসাটা বাড়ুক, এতে তার নিজেরই কষ্ট। কোনো একটা উপায় লাগবে এটা থেকে বের হতে। না আর পারছে না চিন্তা করতে, মাথা হ্যাং হয়ে গেল মনে হয়। কান্না পাচ্ছে খুব, ইচ্ছা করছে জোরে চিৎকার করে কান্না করতে। শেষ পর্যন্ত মনের সাথে তাল মিলিয়ে সে কান্না করলো, ইচ্ছা মতো কান্না করলো। রাতে খাবার খেতে সবাই ডাইনিংয়ে একত্রিত হলো, সব নিজ নিজ মতো খাবার খাচ্ছে। হঠাৎ মৌয়ের আব্বু বলে উঠলেন, তোদের সাথে কিছু বিষয়ে ডিসকাস করার ছিল, মৌয়ের বিষয়ে। মৌয়ের আব্বুর মুখে বিয়ের কথা শুনে মৌয়ের গলায় ভাত আটকে গেল, ফলে কাশি শুরু হয়ে গেল তার। পরে পানি খেয়ে অবশ্য ঠিক হয়ে যায়। মৌয়ের এমন অবস্থা দেখে তার আব্বু বলে, আচ্ছা তোরা খেয়ে নে, তারপর এ নিয়ে কথা বলবো। খাওয়া দাওয়া শেষ করে সবাই ডাইনিং রুমে বসলো। আব্বু বলা শুরু করলো, মাহতাব, আমি আর তোমার আম্মু মিলে মৌয়ের বিয়ে ঠিক করেছি। আমার বন্ধুর ছেলের সাথে। ইফাতকে তো তুই চিনিসই। ওই ছেলেটাই অনেক ভদ্র আর ফ্যামিলিও খুব ভালো। ছেলে ভালো, পোস্টে জব করে। আর কি চাই? এসব শুনে মৌয়ের মনের অবস্থা যে কি হচ্ছে তা সে নিজেও টের পাচ্ছে। মৌয়ের আব্বু আবারও বলল, বিয়েটা কয়েক সপ্তাহের মধ্যেই করতে হবে। এর পিছনে অবশ্যই একটা বড় কারণ আছে। আজকে সকালে আমি বাজার করে ফেরার সময় বেশ কয়েকজনের কাছে শুনলাম যে দুদিন আগে দুটো ছেলে মারামারি করেছিল এবং সেখানে মৌ ছিল। এখন সবাই বলাবলি করছে যে মৌয়ের জন্য নাকি সে মারামারি হয়েছে। মৌয়ের আব্বুর মুখে এ কথা শুনে মৌ দৌড়ে তার আব্বুর কাছে গিয়ে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। মেয়ের এমন কাণ্ড দেখে অবাক হয়ে গেলেন। মৌয়ের মা বাবা অবাক হয়ে গেলেন। মৌয়ের আব্বু মৌয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কি রে মা, কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? জবাবে মৌ কিছু বলে না, শুধু কান্না করতে থাকে। আব্বুর বারবার জিজ্ঞাসা করছে, কিন্তু মৌ কিছুই বলে না। বেশ কিছুক্ষণ পর সে কান্না থামায়। এবার আব্বু, আচ্ছা তুই কি বিয়েতে রাজি? মৌ কিছু বলে না, সে ভাবতে পারছে না কি বলবে সে। রাজি কি হবে? মৌয়ের আব্বু বলল, এক মা, একটু ভেবেচিন্তে জবাব দিস, কারণ এর সাথে আমার মান সম্মান জড়িয়ে আছে। কারণ তোর বিয়েটা দিতে পারলে সেদিনকার ঘটনা নিয়ে কেউ আর কিছু বলবে না। মৌ এখন পড়েছে এক সংকটে। তার মন বলছে মানা করে দিতে, কারণ আয়ানকে সে হয়তো ভালোবাসে। যদি আয়ানকে সে ভালোবাসে তাহলে তো এর বিয়ে করে সে কখনোই সুখী হতে পারবে না। কিন্তু সব সময় নিজের সুখ দেখলে চলে না, এখানে তার পরিবারের সম্মানের ব্যাপার আছে। এই বিয়ে করলে সবার সম্মান রক্ষা পাবে, আবার এই বিয়ে করলে আয়ানের প্রতি সব অনুভূতি শেষ হয়ে যাবে। সে তো চাইছিল এটা যে এই অনুভূতিটা যেতে আর না বেড়ে যায়, কারণ এই অনুভূতিটা তাকে হয়তো ভবিষ্যতে শেষ করে দিবে। আর কোনো কথা না ভেবে মৌ বলল, আমি বিয়েতে রাজি আব্বু। এই কথা শুনে সবাই খুব খুশি হলো, কিন্তু জান্নাতের মাথায় কিছুই ঢুকছে না। রুমে এসে মৌয়ের কেমন যেন অস্থির অনুভূতি হচ্ছে। মনের ভেতর খচখচ করছে, মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় একটা ভুল ডিসিশন সে নিয়েছে। কেন যেন খুব কান্না করতে ইচ্ছা হচ্ছে মৌয়ের, কিন্তু পারছে না, কারণ মাথাটা খুব যন্ত্রণা করছে। শুধু আয়ানের কথা মনে আসছে মৌয়ের। নিজেকে হাজারো বার আটকানোর চেষ্টা করছে যে আয়ানের কোনো কথা যাতে মনে না আসে, কিন্তু এই মনটা প্রতিবার আয়ানের কথা মনে করিয়ে দেয়। খুব কষ্ট হচ্ছে মনের মধ্যে তার এখন। আবার এই ইচ্ছাও করছে আয়ানকে দেখতে, বিরক্ত লাগছে তার সব কিছুতেই। পরের দিন মৌকে দেখতে আসবে ইফাত আর তার পরিবার। জান্নাত মৌকে সাজিয়ে দিচ্ছে। এক প্রকার মন মরা হয়েই বসে আছে মৌ। জান্নাত মৌকে দেখে বলল, কি হয়েছে মৌ, এভাবে চুপ করে আছো কেন? মৌ কোনো জবাব দিল না, চুপ হয়ে বসে আছে। জান্নাত আবারও বলল,
মৌ, তুমি কি আয়ানকে ভালোবাসো? এই কথা শুনে মৌ জান্নাতের দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। জান্নাত মৌকে ধাক্কা দিয়ে বলল, মৌ, এভাবে বসে থাকায় কিছুই হবে না। যদি আয়ানকে ভালোবেসে থাকো তাহলে প্লিজ এই বিয়ে ভেঙে দাও, নইলে একসাথে 3টা জীবন নষ্ট হবে, এছাড়া আর কিছু না। এবার মৌ জান্নাতকে ধরে কেঁদে ফেললো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাবি, আমি পাগল হয়ে যাব। আমি আর ভাবতে পারছি না আমি কি করব। আয়ানকে বিশ্বাস করব? আয়ানকে বিশ্বাস করব? ওর ভালোবাসাকে কি বিশ্বাস করব? আচ্ছা, না হয় বিশ্বাস করলাম, কিন্তু পরে যদি আমাকে ধোকা দিয়ে দেয়? দেখো মৌ, এতদিন দেখলে হবে কিভাবে? মানলাম আয়ান ভাইয়া আগেকার অভ্যাস ভালো ছিল না, কিন্তু আমার মনে হয় কি জানো, আয়ান ভাইয়া সত্যি তোমাকে ভালোবাসে, আমার মন বলছে। আর তুমিও যে ওনাকে ভালোবাসে সেটাও জানি, কিন্তু তুমি নিজের শিওর হতে পারছো না। একটু সময় নিয়ে ভেবে বিষয়টা। জান্নাত আর কিছু না বলে চলে গেল রুম থেকে। ইফাত আর তার পরিবার মৌকে দেখে চলে গেল। তারা এটা বলে গেল যে মেয়ে পছন্দ হয়েছে এবং তারা বাসায় গিয়ে বিয়ের তারিখ ঠিক করে জানাবে। সবাই খুশি হলো, মৌয়ের মনে খুশি নেই, সাথে জান্নাতেরও। মৌয়ের ইচ্ছে করছে এখন বিয়ে ভেঙে দিয়ে, কারণ ওই বিয়ে করে সে কখনোই খুশি হতে পারবে না, এইটুকু বুঝে গিয়েছে। কিন্তু বিয়েটা তো করতেই হবে তাকে, কারণ এই বিয়ের সাথে তার বাবা মান সম্মান জড়িয়ে আছে। সে চাইলেও এই বিয়ে অমত জানাতে পারবে না। পরের দিন মাহতাবের ফোনে কল এলো। সে জানতে পারলো যে আয়ান ও অ্যাক্সিডেন্ট করেছে। এই খবর শুনে সে আয়ানকে দেখতে যাওয়ার জন্য রেডি হতে থাকে। মাহতাবকে রেডি হতে দেখে জান্নাত বলে, আপনি হঠাৎ কোথায় যাচ্ছেন? আয়ানের অ্যাক্সিডেন্টের কথা শুনে উদ্বিগ্ন কণ্ঠে জান্নাত বলে, কিভাবে হলো এসব? উনি ঠিক আছেন তো? সেসব কিছুই জানি না। আরিফ আমাকে জাস্ট ফোন দিয়ে বলল যে আয়ান অ্যাক্সিডেন্ট করেছে, সেখানে গেলে তবেই বুঝতে পারবো কি হয়েছে আসলে। তাড়াতাড়ি যান। এদিকে আয়ান অ্যাক্সিডেন্টের কথায় দরজার আড়াল থেকে শুনেছে মৌ। অ্যাক্সিডেন্টের কথা শুনে বুক ধপ করে উঠে মৌয়ের। হার্ট খুব জোরে জোরে বিট করছে। আর কথা শোনার পরে মৌ দরজার কাছে ঠায় দাঁড়িয়ে রইল। মাথায় কাজ করছে না, কি করা উচিত এখন তার সেটাও বুঝছে না। রেডি হয়ে মাহতাব রুম থেকে বের হওয়ার সময় দরজার কাছে মৌকে দেখে বলে, কি রে মৌ, এখানে কেন? মৌ কোনো জবাব দেয় না। তার চেহারায় যে স্পষ্ট একটা শক খাওয়ার ভাব ফুটে উঠেছে, যা জান্নাত খেয়াল করে। মাহতাব কোনো জবাব না পেয়ে মৌয়ের হাত ধরে হালকা ঝাঁকি দিয়ে বলে, কি হলো, এভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মৌ এবার বলে, না না ভাইয়া, কোনো সমস্যা নেই বলে নিজের রুমে চলে যাই, আর মহতাব চলে যায় হসপিটালে। রুমে এসে দরজা আটকিয়ে দেয় মৌ। খুব টেনশন হচ্ছে তার। রুমের মধ্যে অনবরত পায়চারি করছে সে, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না সে। অস্থির লাগছে মনের মধ্যে আয়ানের অ্যাক্সিডেন্টের কথা শোনার পর। মৌ নিজেকে বলছে, আর ভালো লাগছে না, আয়ান ভাইয়াকে দেখতে ইচ্ছে করছে খুব। উনি এখন কেমন আছেন? খুবই খারাপ অবস্থা না তো? আবার সুস্থ হয়ে যাবেন তো উনি? ওনাকে না দেখা পর্যন্ত একটু ভালো লাগবে না, কিন্তু ওনাকে দেখতে যাব কিভাবে? ভাইয়া তো হসপিটালে। আমাকে যদি হসপিটালে দেখে তাহলে তো কারণটা জিজ্ঞেস করবে। এখন আমি কি বলবো? তখন আমি কি বলবো? কি কারণে এসছি? তাহলে কি যাব না? কিন্তু আবার না গিয়েও তো থাকতে পারবো না। এসব ভাবতে ভাবতে মৌয়ের রুমের দরজায় নক পড়লো। সে গিয়ে দরজা খুলে দেখলো জান্নাত দাঁড়িয়ে আছে। জান্নাত রুমের ভেতরে ঢুকে বলল, আয়ান ভাইয়ের জন্য খুব চিন্তা হচ্ছে, তাই না? মৌ প্রথমে ভাবলো না বলবে, পরে ভাবলো ভাবির কাছ থেকে লুকিয়ে লাভ কি। সে উদ্বিগ্ন হয়ে বলল, ভাবি, আয়ান ভাইকে নিয়ে খুব টেনশন হচ্ছে আমার। উনি এখন কেমন আছেন? ভাইকে একটু ফোন দিয়ে জিজ্ঞেস কর না প্লিজ ভাবি, প্লিজ। আচ্ছা তুমি শান্ত হও, আমি ফোন দিচ্ছি বলে জান্নাত মাহতাবকে ফোন করলাম। হ্যালো মাহতাব, আয়ান ভাই এখন কেমন আছেন? খুব একটা ভালো না, অবস্থা অনেক খারাপ ছিল, এখন আগের থেকে কিছুটা ভালো, তবে এতে কোনো লাভ হবে না।
খুব ব্লাড লস হয়েছে। আরিফ ওকে ব্লাড দিয়েছে, প্রয়োজনে আমার ব্লাডও লাগতে পারে। তুমি দোয়া করো যেন ও সুস্থ হয়ে যায়। ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা তাহলে ফোন রাখি। হুম। জান্নাত মৌয়ের দিকে তাকালো, চেহারা স্পষ্ট চিন্তার ছাপ। মৌ জান্নাতকে জিজ্ঞাসা করলো, ভাবি কি অবস্থা ওনার? অবস্থা খুব একটা ভালো না, খুব ব্লাড লস হয়েছে, এখন আল্লাহই ভরসা। এ কথা শুনে মৌয়ের টেনশনের সীমা মনে হয় ছাড়িয়ে গেল। মনে অজান্তে চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো মৌয়ের। জান্নাত দেখে বলল, আরে মৌ কান্না করছো কেন? জানি না ভাবি, আমার কিছুই ভালো লাগছে না। আমি এখনই আয়ান ভাইকে দেখতে যাব বলে চোখ মুছে বসা থেকে উঠে দাঁড়ালো মৌ। এই দেখে জান্নাত বলল, কিন্তু মৌ এখন গেলে তো তোমার ভাইয়া জেনে যাবে। জানলে জানুক, কিন্তু আমি আর এভাবে বসে থাকতে পারছি না। ভাবি তুমি ভাইকে হসপিটালে নামটা জিজ্ঞেস করো। জান্নাত কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। মৌ আর কিছু না বলে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। আয়ানের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে মাহতাব আর তার কয়েকজন বন্ধু। মৌ এগিয়ে এলো আয়ানের রুমের দিকে। মৌকে এখানে দেখে মাহতাব খুব অবাক হলো। সে ভাবছে মৌ এখানে কি করছে। জান্নাত তাহলে তখন এই জন্য হাসপাতালের নাম জানতে চাইলো। মৌ এগিয়ে এসে মাহতাবকে জিজ্ঞাসা করলো, আয়ান ভাই এখন কেমন আছে? আসার সাথে সাথে মৌয়ের মুখে আয়ানের নাম শুনে মাহতাব মনে হয় আকাশ থেকে পড়ল। সে কোনো জবাব দিতে পারল না। আসিফ বলল, আগের থেকে কিছুটা সুস্থ, ধীরে ধীরে উন্নতি হবে শরীরের। ও আচ্ছা, আমি কি ওনাকে এখন দেখতে যেতে পারবো? না, ডক্টর মানা করেছে। জ্ঞান ফিরলে তবেই দেখা করা যাবে। এখন দরজার বাইরে দিয়ে দেখতে পারবি। এটা শুনে মৌ কেবিনের দরজায় ছোট কাচ আছে সেটা দিয়ে আয়ানকে দেখলো। আয়ানের অবস্থা দেখে মৌয়ের চোখ দিয়ে আবারও পানি পড়তে থাকলো। মাহতাব যেভাবে দাঁড়িয়েছিল এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে। সে যেন মৌয়ের এখানে হুট করে আসায় অবাক হয়েছে, তা সবাই বুঝতে পেরেছে। আসিফ গিয়ে বলল, তুই মৌয়ের কাছে যা। আসিফের কথা শুনে মাহতাব মৌয়ের কাছে গিয়ে কাঁধে হাত রাখলো। কারো হাতে স্পষ্ট পেয়ে মৌ পিছনে ফিরে তাকিয়ে দেখলো মাহতাব। সে মাহতাবকে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। মাহতাবকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, ভাইয়া ওনার সাথে এমন হলো কেন? ওনার কিছু হলে আমি ঠিক থাকতে পারবো না ভাইয়া, আমি সত্যিই মারা যাব। বোনের মুখে এমন কথা শুনে মাহতাব নিজের থেকে মৌকে ছাড়িয়ে দিল এক ধমক। এতে মৌয়ের কান্না থেমে গেল। মাহতাব বলল, ওকে হ্যাঁ, যে ওর জন্য তুই মরার কথা বলছিস? তোর সাহস কী করে হয় অন্য একটা মানুষের জন্য মরার কথা বলতে? ও তোর হয়টা কি? কি কারণে ওর প্রতি এত দরদ তোর? মৌ কান্না স্মৃত কণ্ঠে বলল, আমি ভালোবাসি ওনাকে, খুব ভালোবাসি। এই কথা শুনে যেন মাহতাবের দুনিয়া থমকে গেল। সে মেনে নিতে পারছে না বিষয়টা, কারণ সে আয়ানের অভ্যেস জানে। এটা জানার পরও সে কিভাবে মেনে নেবে আয়ান আর মৌয়ের ভালোবাসা। তার ওপর আবার মৌয়ের বিয়ে প্রায় ঠিক হয়ে আছে। আজকের মধ্যে ইফাতের পরিবার বিয়ের তারিখ ঠিক করে জানিয়ে দেবে। মাহতাব মৌকে বলে, মৌ তুই ঠিক আছিস তো? জানিস কি বলছিস তুই কি আয়ান সম্পর্কে সব জানিস না? না জানলে আমি বলছি। আমি আয়ান ভাইয়ের সম্পর্কে সব জানি। সব জানার পরও তুই কিভাবে পারলি ওকে ভালোবাসতে? প্রথমে নিজেকে অনেক বুঝাই, কিন্তু শেষ পর্যন্ত পারলাম না আয়ান ভাইয়াকে না ভালোবেসে। আর আয়ান ভাইয়াও তো আমাকে ভালোবাসে। মাহতাব এখন চুপ কর প্লিজ, এটা হসপিটাল, সবাই তোদেরকে কেমন করে দেখছে একবার খেয়াল করেছিস? এসব নিয়ে পরে কথা বলিস। এখন আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি হওয়া উচিত আয়ানের স্বাস্থ্যের দিকে। এখন তুই শান্ত হ। আসিফের কথা শুনে মাহতাব গিয়ে বসে আর মৌ সেখানে দাঁড়িয়ে থাকে। এইভাবে এক সপ্তাহ কেটে যায়। আয়ান এখন আগের তুলনায় অনেক সুস্থ। এই এক সপ্তাহে অনেক কিছু ঘটে যায়।
ইফাত আর পরিবারের বিয়ের তারিখ ঠিক করে ফেলে। 1 মাস পর বিয়ের তারিখ ঠিক হয়েছে। আয়ানের জ্ঞান ফেরার পর পুলিশ স্টেটমেন্ট নেয় আর আসলে কি হয়েছিল। আয়ানের কাছ থেকে তারা জানতে পারে যে সেদিন কিছু ছেলে ওকে বেধড়ক পিটায়, পরে তাদের জিপ দিয়ে আয়ানের অ্যাক্সিডেন্ট করায়। যে জায়গায় এই সব হয়েছিল সেখানকার সিসিটিভি ফুটেজ থেকে জিপের নাম্বার জানতে পারে পুলিশ। পরে খোঁজ নিয়ে ছেলেগুলোকে বের করে জানে যে এগুলো রাহাতের কাজ। পরে রাহাতকে অ্যারেস্ট করে পুলিশ। রাহাত পুলিশের কাছে বলে আয়ানের সাথে সেদিনকার মারামারির পর প্রচুর রাগ উঠে যায় তার। পরে মৌকে না পাওয়ার একটা ক্ষোভ তো আছেই, এই জন্য সে আয়ানের সাথে এমন করেছে। এ কয়দিনে আয়ানের সাথে মৌ একবারও দেখা করেনি, দূর থেকে দেখেছে। আজকে অবশ্য মৌ গিয়ে দেখা করার জন্য, সাথে মাহতাবও। আয়ান যেহেতু এখন সুস্থ তাই মাহতাব আয়ান আর মৌকে বিষয় নিয়ে কথা আয়ান যেহেতু এখন সুস্থ তাই মাহতাব আয়ান আর মৌয়ের বিষয় নিয়ে কথা বলবে। আয়ান চোখ বন্ধ করে শুয়ে আছে নিজের কেবিনে। মৌ আর মাহতাব দরজা খুলে রুমে ঢুকে আয়ানের পাশে গিয়ে বসলো। কারো উপস্থিতি টের পেয়ে আয়ান চোখ খুলল। চোখ খুলে মৌকে দেখতে পেয়ে খুব খুশি হলো সে, কারণ এ কদিনে একবারের জন্য মৌকে দেখা পায়নি সে। মৌ আয়ানকে জিজ্ঞাসা করলো, কেমন আছেন আপনি? আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো। মাহতাব ওদের কথায় মাঝে বলল, আয়ান, তুই কি মৌকে সত্যি ভালোবাসিস? মাহতাব এই রকম হুট করে এই বিষয়ে কথা বলায় আয়ান প্রথমে ভ্যাবাচাকা খেয়ে যায়, পরে নিজেকে সামলে নিয়ে বলে, হঠাৎ করে এই কথা কেন? মাহতাব গম্ভীর স্বরে বলে, যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দে, প্রশ্নের জবাবে প্রশ্ন করিস না। আয়ান এটা শুনে জবাব দেয়, আমি মৌকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। আচ্ছা, তোর স্বভাব সম্পর্কে আমরা সবাই জানি। তোকে কি করে বিশ্বাস করি বলতো? ভবিষ্যতে তুই আমার বোনকে ধোঁকা দিবি না তো? আয়ান কিছুক্ষণ চুপ থেকে বলে, অতীতে যা করেছি সব আমার ভুল ছিল, না গুণা ছিল, আমি সঠিক পথে ছিলাম না। কিন্তু এখন আমি একদম ভালো হয়ে গেছি। সব সম্ভব হয়েছে মৌয়ের ভালোবাসার জন্য। মৌয়ের ভালোবাসায় আমি এতটাই বিভোর হয়ে গেছিলাম যে নিজেকে শুধরে নিতে বাধ্য হই। আর আমার সাথে বিয়ে হওয়ার পর মৌকে হ্যাপি রাখার দায়িত্ব আমার। আমি ওকে সব সুখ দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। আয়ানের কথা শুনে মাহতাব এক ধরনের আশ্বস্ত পেল। সে বলল, ঠিক আছে, তোর কথাই বিশ্বাস করলাম, কিন্তু সমস্যা হলো মোর বিয়ে ঠিক হয়ে গেছে। মৌয়ের বিষয়ে কথা শুনে আয়ানের মনে হলো তার মাথায় আকাশ ভেঙে পড়ল। এতক্ষণ শুয়ে থাকলেও এখন সে শোয়া থেকে উঠে বসে বলল, মাহতাব, তুই মজা করছিস না তো? এটা কোনো মজার বিষয় না। আয়ান একবার মাহতাবের দিকে তাকাচ্ছে তো একবার মৌয়ের দিকে তাকাচ্ছে। মৌ তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কি বলবে বা সে? আয়ান হাইপার হয়ে বলল, কার সাথে বিয়ে ঠিক হলো আর কবে বিয়ে? মাহতাব আয়ানের পাশে গিয়ে বলল, তুই এত হাইপার হইস না, এতে তোর শরীর অসুস্থ হয়ে পড়বে। সুস্থ থাকলে তবেই তো কিছু একটা উপায় বের করতে পারবি। এর জন্য আগে তুই শান্ত হ প্লিজ। মাহতাবের কথা শুনে আয়ান জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল। বেশ কিছুক্ষণ পর আয়ান বলল, এবার বল। মাহতাব বলল, ছেলের নাম ইফাত, 1 মাস পরেই বিয়ে ঠিক হয়েছে। মৌ কি বিয়েতে রাজি? মৌ রাজি হয়েছে বলেই তো কথা এত দূরে গিয়েছে। মাহতাবের কথা শুনে আয়ান রাগী চোখে মৌয়ের দিকে তাকালো। এই দেখে মৌ তো পারলে এই রুম থেকে এখনই বের হয়ে যায়, কিন্তু তা তো আর পারছে না সে। আয়ান মাহতাবকে উদ্দেশ্য করে বলল, যেহেতু কথা এত দূরে গিয়েছে তাহলে বিয়ে ভাঙাটা ডিফিকাল্ট। যাই করিস না কেন আব্বু আর মৌয়ের সম্মানের দিক খেয়াল রেখে করিস। সেটা তো অবশ্যই খেয়াল রাখবো। আমাকে আগে ভাবতে দে যে কি করা যায়। কিছুক্ষণ পর আয়ান বল, তোর কাছে শাওনের নাম্বার আছে? হ্যাঁ আছে তো, কেন? এত প্রশ্ন পরে, আগে তুই ওকে ফোন দে। আচ্ছা দিচ্ছি বলে। এরপর মাহতাব শাওনের কাছে ফোন দিয়ে আয়নির দিকে ফোন
আয়ানের দিকে ফোন এগিয়ে দেয়। সায়ন ফোন রিসিভ করলে আয়ান বলে, সায়ন, আমি আয়ন বলছি, কেমন আছিস? আরে আয়ান, তুই? ভালো আছি। তোর একটা হেল্প লাগবে। হ্যাঁ বল। ইফাত নামে এক ছেলে সম্পর্কে সব ডিটেলস লাগবে। ছবি মাতে পাঠিয়ে দেবে তোকে। কাজ হবে তো? আরে দোস্ত, কাজ হয়ে যাবে, কালকের মধ্যেই সব নিউজ পেয়ে যাবি। ওকে বলে আয়ান ফোন রেখে দেয়। মাহতাব আর মৌ দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে আয়ানের দিকে। অনেক দিন পর আজকে বাসায় শান্তির ঘুম ঘুমালো আয়ান। গতকাল বিকেলে হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে বাসায় আসে আয়ান। সকালে নাস্তা শেষ করতে না করতেই শাওনের কল চলে আসলো। ইফাতের সম্পর্কে সব কিছু জেনে নিয়েছে সে। আয়ান তো সব জানতে পেরে মহা খুশি। সে ভাবেও নি এমন কিছু, এটার মাধ্যমে বিয়েটা ভাঙা সম্ভব। আয়ান মাহতাবকে ফোন করে মৌকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলে। আয়ান, তাড়াতাড়ি বল, কি ইনফরমেশন পেলি? আচ্ছা বলছি রে, ইফাতে জিএফ ছিল, এখনও আছে। খুব ভালোবাসে মেয়েটাকে, কিন্তু সমস্যা সে খুব ইমোশনাল। বাবা আমার কথা মানতে বাধ্য। এমন ছেলে সে। বাবা মা আরেক জায়গায় বিয়ে ঠিক করতে বলেছে, আর সেও রাজি হয়ে গিয়েছে। এই গার্লফ্রেন্ডই পারে এই বিয়েটা ভাঙতে। আয়নের কথা শুনে মাহতাব তো মৌয়ের মুখ চকমক করে উঠল। আয়নের কথা শুনে মাহতাব আর মৌয়ের মুখ চকমক করে উঠল। মৌয়ের খুশিতে নাচতে ইচ্ছা করছে, কিন্তু এত খুশি হলে তো এখন হবে না। ইফাতের গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করে ইফাতকে নানাভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করা হলো। অনেক কষ্টে মৌয়ের সাথে বিয়ে ভাঙার জন্য রাজি করানো গেল তাকে। পরে ইফাত নিজে গিয়ে বিয়ে ভেঙে দিয়ে আসে। মেয়ের বিয়ে ভাঙা নিয়ে তার মান সম্মান নিয়ে চিন্তাতে মৌয়ের আব্বু বিপি লো হয়ে গিয়েছে। পরে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। বাসর ঘরে বসে আছে মৌ। আয়ানের অপেক্ষা করছে সে, কিন্তু এই অপেক্ষা যেন শেষ হচ্ছে না। মৌ আর আয়ানের বিয়েটা কিন্তু সবার মতেই হয়। মৌয়ের আব্বু সুস্থ হয়ে বাসায় আসলে আয়ান নিজে গিয়ে কথা বলে। সে যে মৌকে ভালোবাসে এ কথাটা শোনার পর মৌয়ের আব্বু তো রাজি হবেই না। পরে আয়ান, মাহতাব আর জান্নাত অনেক বুঝিয়ে ওনাকে এরপর তিনি রাজি হন। রাত 1টার দিকে আয়ান রুমে আসে। মৌয়ের চোখ আধো বোঝা হয়েছিল। আয়ানের দরজা আটকানোর আওয়াজে চোখ খুলে মৌ। আয়ানকে দেখতে পেয়ে খাটের থেকে নেমে আয়ানের দিকে এগিয়ে যায়। আয়ানকে বলে, এত দেরি হলো কেন আসতে? আমি কতক্ষণ ধরে ওয়েট করছিলাম জানেন? আয়ান দুষ্টু হাসি দিয়ে বলে, এত কিসের ওয়েট শুনি? বাসের জন্য কোনো মেয়ে বুঝে এতটা ওয়েট করে? এইসব উল্টাপাল্টা ভাবনা আপনার মাথার মধ্যেই থাকে শুধু, তাই না? আমি তো আরও ওয়েট করাতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম আমার ওয়ান অ্যান্ড ওনলি বউটাকে কষ্ট দিয়ে কী লাভ, যদিও সে আমাকে অনেক ওয়েট করিয়েছে। মৌয়ের মাথা নিচু করে বলল, পুরনো কথা কি ভোলা যায় না? আয়ান কিছু না বলেই মৌকে কোলে তুলে বারান্দার দিকে গেল। তারা আজ সারা রাত জ্যোৎস্না ব্লাশ করবে।